কুইন্সল্যান্ড থেকে বের হতেই আমার একটা বুড়ো লোকের সাথে দেখা হলো যে আমার কাছে 10 টাকা চাইলো। আর আমি কোনো কিছু না ভেবেই তাকে টাকাটা দিয়ে দিলাম। তারপর সে আমাকে দাঁড়াতে বলে দুটো পিল দিল। সে বলল, লাল পিলটা খেলে মেয়েরা আকর্ষণ করবে, আর নীল পিলটা খেলে সব মানুষ আমাকে ভয় পাবে আর সম্মান করবে। আমি পপুলার হওয়ার লোভে লাল পিলটা বেছে নিয়ে গিলে ফেললাম, কিন্তু তখনই ওই বুড়োটা বলল যে সে পিলগুলো গুলিয়ে ফেলেছিল আর আমি আসলে অন্য পিলটা খেয়ে নিয়েছি। এরপরে সে হঠাৎ করে গায়েব হয়ে গেল আর আমি জাস্ট শকড হয়ে দাঁড়িয়ে রইলাম। এরপর করিডোর থেকে বের হওয়ার সময় একটা ছেলের সাথে আমার ধাক্কা লেগে গেল, যে বিনা কারণে ভয় পেয়ে মাফি চাইতে চাইতে ওখান থেকে পালিয়ে গেল। বাইরে ভেন্ডিং মেশিনের কাছে আমার খুব জোরে তেষ্টা পেয়েছিল আর জাস্ট একটা জলের বোতল নেওয়ার ছিল, কিন্তু ওখানে দাঁড়িয়ে থাকা দুটো ছেলে আমাকে দেখেই পুরো জমে গেল। ওরা দুজনে নিজেদের মধ্যে কথা বলছিল যে আমি ডিস্ট্রিক্ট বসকে হারিয়েছি আর এখন আমি ওদেরও শেষ করে দেব। আমি তো জাস্ট পকেট থেকে টাকা বের করার জন্য হাত বাড়িয়েছিলাম, কিন্তু ওরা ভয়ে মরে ওদের সব ড্রিঙ্কস আমার হাতে ধরিয়ে দিল আর রাস্তা না আটকানোর বাহানা দিতে লাগলো। আমি ওই ক্যানগুলোকে ধরে একটু কনফিউজ হয়ে বললাম যে আমার শুধু জল চাই, কিন্তু ওরা এটারও ভুল মানে বের করে চিৎকার করতে লাগলো যে আমার নাকি ওদের লাঞ্চের টাকাও চাই। পরের মুহূর্তেই ওরা ওদের সব জিনিসপত্র আর মানি ব্যাগ মাটিতে ফেলে ফুল স্পিডে ওখান থেকে পালিয়ে গেল। আর আমি জাস্ট এটা ভাবতে থাকলাম যে এইসব কি চলছিল। তখনই হঠাৎ আরেকটা ছেলে আমার সামনে হাঁটু গেড়ে বসে কাঁদতে লাগলো আর নিজের বোনকে হোয়াইট ফ্যাং সিন্ডিকেট থেকে বাঁচানোর ভিক্ষা চাইতে লাগলো। সে আমাকে ডিস্ট্রিক্টের সবথেকে ভয়ঙ্কর লোক বলল আর সাহায্যের বদলে সারা জীবন আমার গোলামি করার প্রমিস করল। আমি মনে মনে ভাবছিলাম যে আমার তো শুধু জল চাই, আর আমার এই ফিন্ডিকেটের কোনো আইডিয়াই ছিল না। কিন্তু তখনই আমার মনে হলো যে ওই বুড়োর পিলটা সত্যি সত্যিই নিজে জাদু দেখাচ্ছিল। আমি ভাবলাম যে হয়তো আমি ওই কিডন্যাপারদের সাথে কথা বলে ব্যাপারটা মিটিয়ে দিতে পারবো, কিন্তু আমার কিছু বলার আগেই সে আরও মুড়িয়া হয়ে গেল আর নিজের বোনকেও আমাকে শপে দেওয়ার অফার দিতে লাগলো, কারণ সে নাকি খুব ভালো রান্না করতে পারে। এইসব শুনে আমি নিজের হাতের সব ক্যান নিচে ফেলে দিলাম, একটা কনফিডেন্ট হাসি দিলাম আর ওর থেকে সরাসরি ওদের লোকেশন জিজ্ঞেস করে নিলাম। আমি একটা ভাঙাচোরা বিল্ডিংয়ে পৌঁছালাম, যেখানে আমার দেখা হলো এক সিন্ডিকেট বস আর এক বিপজ্জনক দেখতে মেয়ের সাথে। ওই মেয়েটা মুচকি হেসে বলল যে যদি আমার ওই ছেলের বোনকে ফেরত চাই তো আমাকে টাকা দিতে হবে, নয়তো আমি কখনো কালকের সকালের সূর্য দেখতে পাবো না। আমি তো ভেতরে ভেতরে পুরো ভয় পেয়ে গেলাম, কারণ আমার মনে হয়েছিল যে আমার সামনা শুধু ছেলেদের সাথে হবে, মেয়েদের সাথে নয়। তখনই আমি দেখলাম যে ওই সিন্ডিকেট বস একটুও রাগ দেখাচ্ছে না, বরং আমাকে কেমন যেন অদ্ভুতভাবে খুঁটিয়ে দেখছে। ওই মেয়েটাও সেটা বুঝে গেল আর সে বসকে জিজ্ঞেস করল যে সে এত শান্ত কেন আছে। বস তখন ঘেমে নিয়ে একাকার হয়ে জবাব দিল যে গত ২০ বছরে সে আমার মতো ভয়ঙ্কর মানুষ একটাও দেখেনি। ওই মেয়েটা বুঝে গেল আমি কোনো সাধারণ ছেলে নই, আর সে নিজের বন্দুক বের করার চেষ্টা করল। আমি নিজেকে শান্ত থাকতে বললাম আর নিজের পকেটে হাত ঢোকালাম, এটা চেক করার জন্য যে আমার কাছে আর কত টাকা বেঁচে আছে। তখনই বস হঠাৎ ওই মেয়েটার মাথায় বন্দুক তাক করে কেঁদে ফেলল আর বলল, আমাকে মাফ করে দিও লিও, আমারও একটা পরিবার আছে। ওই মেয়েটা আর আমি দুজনেই একদম শকড হয়ে দাঁড়িয়ে রইলাম। আমি প্যানিক হয়ে ওদের বলছিলাম যে ওদের কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, আর নিজের ওয়ালেট বের করার জন্য ব্যাগ খুললাম। ব্যাগ থেকে কিছু ক্যান আর রেড জুস মাটিতে পড়ে গেল, যেটা দেখে বস আর লিয়া ওটাকে রক্ত ভেবে খুব মারাত্মক ভয় পেয়ে গেল। আমি মাথা চুলকাতে চুলকাতে জানলাম যে আমি নিজের ওয়ালেট ভুলে গেছি, যেটার বস এই মানে বের করল যে আমি টাকা দিয়ে ওদের পুরো গ্রুপটাই কিনতে চাইছিলাম। বস হঠাৎ কাঁদতে কাঁদতে নিজের পার্টনারের ওপর বন্দুক তাক করে মাফি চাইল, আর তারপর আমার কাঁধে হাত রেখে নিজের পুরো গ্যাং আমাকে সঁপে দিল। আমি জাস্ট এই ভেবে খুশি ছিলাম যে ওরা আমাকে ওখান থেকে যেতে দিল, আর আমার বের হতেই ওরা দুজনে ভয়ে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল। ওখান থেকে সরাসরি দৌড়ে আমি কেডের রুমে পৌঁছালাম আর ওকে বললাম যে আমি সব ঘেঁটে দিয়েছি, কিন্তু সে আমাকে লেজেন্ড বলতে লাগলো, কারণ ওই লোকেরা তার বোনকে ফেরত পাঠিয়ে দিয়েছিল। আমি একটু কনফিউজ হয়ে কিচেনে দেখলাম তো সেখানে একটা ছোট বাচ্চা মেয়ে ক্যাচআপ খাচ্ছিল। আমি কেটকে বোঝানোর চেষ্টা করলাম যে সে হয়তো কিছু ভুল বুঝছে, কিন্তু সে খুশিতে কাঁদতে লাগলো যে ওই নাকি তার বোন ছিল, আর এখন ওরা দুজনে সারা জীবন আমার গোলামি করবে।
যেটাতে আমার মাথা আরও খারাপ হয়ে গেল। অন্যদিকে একজন ডিটেকটিভ নিজের গাড়িতে আমার ছবি দেখে কনফিউজ ছিল যে একটা নর্মাল স্কুলের বাচ্চাকে সবাই কেন এত ভয় পাচ্ছে। আমি স্কুল থেকে বের হয়ে খিদের চোটে কারি রাইস খেতে যাচ্ছিলাম, আর ওই ডিটেকটিভ লুকিয়ে লুকিয়ে আমার পিছু করতে লাগলো। কিন্তু রাস্তায় একটা স্ট্রবেরি মাচা আইসক্রিমের দোকান দেখে তার নিয়ত বিগড়ে গেল, আর আমার পিছু করা ছেড়ে সে শান্তিতে নিজের জন্য আইসক্রিম অর্ডার করতে চলে গেল। তিনজন ক্রিমিনাল ক্যাফের বাইরে বসে নিজেদের চুরির প্ল্যান বানাচ্ছিল, আর ওদের লিডার টাইম আর নিজের ড্রাইভারকে নিয়ে খুব প্যানিক করছিল। তখনই আমি ওখানে ক্যাজুয়ালি হেঁটে হেঁটে পৌঁছালাম, আর আমার ভাইব ফিল করতেই ওদের সবার অবস্থা একদম টাইট হয়ে গেল। ওদের লাগলো যে আমি ওদের ধরতে আসা কোনো আন্ডারকভার এজেন্ট। আমি তো জাস্ট ওদের মধ্যে একটা লোককে ওয়ার্ন করার জন্য আঙুল উঁচিয়ে দেখাচ্ছিলাম যে তার চেয়ারটা ভাঙতে চলেছে। কিন্তু ভাই, সে এত ভয় পেয়ে গেল যে ঘাবড়ে গিয়ে সরাসরি পেছনে পড়ে গেল। এইসব দেখে ওদের মেইন লিডার পুরো ব্রেকডাউন হয়ে গেল, আর হঠাৎ কাঁদতে কাঁদতে কোনো কারণ ছাড়াই নিজে পুলিশের সামনে স্যারেন্ডার করার ভিক্ষা চাইতে লাগলো। আমি একদম বুঝতে পারছিলাম না যে আসলে ওখানে কি চলছিল, আর ওই লোকটা এত ভয়ের মধ্যে কেন ছিল। ঠিক তখনই আমাকে ট্র্যাক করতে থাকা একটা মেয়ে ওখানে পৌঁছালে। তো একদম ক্রেজি একটা দৃশ্য দেখে পুরো শকড হয়ে গেল, কারণ পুলিশ কারের সামনে ওই ক্রিমিনাল আমার আগে হাঁটু গেড়ে বসে অনবরত মাফি চাচ্ছিল। একজন পুলিশ অফিসার ক্যাফেতে পৌঁছালে, আর সে জানতে পারল যে কোনো একটা স্টুডেন্ট একটা সাসপেক্টকে ধরিয়ে দিয়েছে। যখন সে ওই ক্রিমিনালকে দেখল, তো সে একদম শকড হয়ে গেল, কারণ ওটাই সেই লোক ছিল যে 5 বছর আগে তার ওয়াইফের জীবন কেড়ে নিয়েছিল, আর সে বছরের পর বছর ধরে ওকে খুঁজছিল। তারপর ওই অফিসার আমার দিকে তাকাতে লাগলো, কারণ আমি ওখানে বসে শান্তিতে নিজের কারি খাচ্ছিলাম। আর সে মনে মনে ভাবতে লাগলো যে আমি আসলে কেমন ধরনের মানুষ যে এত বড় একজন ক্রিমিনালকে এত সহজে ধরিয়ে দিল। আমার তো মনে হচ্ছিল যে ওই ক্রিমিনাল নিজের খাবারের বিল পে না করার কারণে অ্যারেস্ট হয়েছে। আমি নিজের কারি খেতে খেতে ভাবছিলাম যে এটা এত মিষ্টি কেন, আর আমি যদি খাবার বানাতাম তবে ওতে একদমই চিনি দিতাম না। ব্যাস, আমার এই ভাইব আর এক্সপ্রেশন দেখেই ওই অফিসার হঠাৎ খুব মারাত্মক ভয় পেয়ে গেল, আর ওখান থেকে জীবন বাঁচিয়ে সরাসরি দৌড়ে পালালো। আমি তো জাস্ট নিজের ধ্যানে ভাবছিলাম যে খাবারে একটু মধু দিলে কেমন হতো। ওই পুলিশ অফিসার একটা গলিতে লুকিয়ে খুব জোরে হাঁফাচ্ছিল, আর ভয়ে ভাবছিল যে আমি তাকে কি বিপজ্জনক ওয়ার্নিং দেওয়ার চেষ্টা করছিলাম। অন্যদিকে ওই পুলিশ অফিসার গলিতে ফোনে কারো সাথে কথা বলতে বলতে বলছিল যে সে নতুন হোয়াইট ফ্যাং লিডারের ইনফরমেশন পাঠিয়ে দিয়েছে, আর এখন তাকে এই ঝামেলা থেকে দূরে রাখা হোক। তখনই সে নিজের ফোনে দেখল, আর ওখানে আমার ছবি দেখে সে পুরোপুরি শকড হয়ে গেল। তার কোনোভাবে এই ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছিল যে আমি শহরের সব গ্যাংকে কোনো প্রমাণ না রেখে খতম করে দেওয়া আন্ডারওয়ার্ল্ডের কোনো বড় বস, যে চাইছিল যে সে যেন আমার কাজগুলোকে পুরোপুরি ইগনোর করে নিজের স্ত্রীর বদলা পুরো হওয়ার কারণে সে এই কথাটাকে নিজের একটা পাওনা ভেবে একসেপ্ট করে নিল। আর মনে মনে ভাবতে লাগলো যে সে কখনো ভাবেনি যে তাকেও একদিন ডার্ক সাইডে যেতে হবে। অন্যদিকে একটা সিক্রেট ডার্ক রুমে আন্ডারগ্রাউন্ড মিটিং চলছিল, যেখানে টেবিলের মেইন পয়েন্টে বসা লোকটা হাসতে হাসতে নিজের টিমকে বলছিল যে ফাইনালি ওদের সময় চলে এসেছে। ওই আন্ডারওয়ার্ল্ড বস নিজের টিমকে অর্ডার দিচ্ছিল যে আজ রাতে শহরের সব গ্যাংদের সাফাই করতে হবে, আর শুধু হোয়াইট ফ্যাং গ্রুপের নাম বেঁচে থাকবে। ঠিক ওই সময় ব্ল্যাক স্যুট পরা লোকটা ভারী বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে ওই ম্যানশনের বাইরে পৌঁছালে। সে সরাসরি জোরে লাথি মেরে দরজা ভাঙল, আর ভেতরে এন্ট্রি নিল। ভেতরে ঢুকতেই ওই গার্ডরা লোকটার উপর হামলা করে দিল, কিন্তু সেও না থেমে এক এক করে সবাইকে পেটাতে শুরু করল। একটা লোক লাঠি দিয়ে ওয়ার করল, তো লোকটা ওটাকে ব্লক করে তাকেও ধুলো খাইয়ে দিল। কিন্তু তখনই বাকি বেঁচে থাকা গার্ডরা তাকে চারদিক থেকে ঘিরে নিল, আর তার ওপর সরাসরি বন্দুক তাক করে দিল। যেমনই ওদের মধ্যে একজন শ্যুট করার জন্য চিৎকার করল, আকাশে এক জোরদার বিদ্যুৎ চমকালে। কিন্তু ব্ল্যাক স্যুট পরা লোকটা মুচকি হাসছিল।